মুহূর্তের মধ্যে তার কাছে চলে আসলো। তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলেন। তখন তার মনে হলো, আমি কি করলাম? এ তো বিড়াল না, বিশাল আকৃতির মানুষ এবং বিড়ালের যে সংমিশ্রণ করলে যেরকম আকৃতি দাঁড়ায়, মানে দু পায়ে বিড়াল মানুষের মতো দাঁড়ায় আছে। মানে মুখটা বিড়ালের মুখ, পাটাও বিড়ালের পা, কিন্তু বডি স্ট্রাকচারটা আপনার মানুষের মতো। মনে হচ্ছে মানুষ দাঁড়ায় আছে, কিন্তু ভালোভাবে দেখলে দেখা যায় বিড়াল দাঁড়িয়ে আছে, দু পা উঁচু করে, চোখ লাল লাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে একটা ভয়ঙ্কর রকমের ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটা 1971 সালের ঘটনা, যখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে তীব্র যুদ্ধ সংঘটিত হয় সেই সময়ের ঘটনা বন্ধুরা, এবং রাত্রেবেলার ঘটনা। আর এই ঘটনাটা যিনি আমাদেরকে শুনিয়েছেন, তিনি সম্পর্কে আমার এক চাচা হন। আর এই ঘটনাটা ঘটে ওই চাচার আব্বার সাথে। তো বন্ধুরা, চলুন ঘটনাতে চলে যাই। তখন 1971 সাল, এবং সেই সময় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে তীব্র যুদ্ধ সংঘটিত হচ্ছিল। তো সেই সময়, যুদ্ধের সময় আসলে বাজার ঘাট করার মতো পরিস্থিতি ছিল না, বা বাজার খোলা থাকলেও বাজারে গিয়ে পর্যাপ্ত পরিমাণ দোকানদারও ছিল না। দোকান বন্ধ করে সবাই যে যার যার মতো আশ্রয় গ্রহণ করছিল। আবার দিনের বেলাও চাইলেও কেউ যে সেখানে বাজারও করতে পারতো না, কারণ কখন হানাদার বাহিনীরা আসে, গোলাগুলি করে। এই জন্য তারা দিন এবং রাত যখনই দেখতো পরিস্থিতি স্বাভাবিক, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, ঠিক তখনই তারা বাজারে যাইতো এবং দুই একটা দোকান যাই খোলা থাকতো সেখান থেকে বাজার করে সঙ্গে সঙ্গে চলে আসতো, সময় নষ্ট করতো না। তো এই যে আমার চাচার কথা বললাম, ওই চাচার পরিবারের খাবার যায় ফুরিয়ে, হ্যাঁ, খাবার ফুরিয়ে যায়, সারাদিন বাজারে যাওয়ার জন্য চেষ্টা করে। খাবার বলতে কাঁচা শাকসবজি, চাউল ডাউল মোটামুটি সবগুলোই শেষ। তো বাজারে যাওয়ার জন্য, দিনের বেলায় বাজারে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু যাইতে পারে না। বিকজ ওই বাজার থেকে গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছিল, বা পরিস্থিতি তখন স্বাভাবিক ছিল না। এরকম করতে করতে ঠিক রাত 8টার দিকে পরিবেশটা একদম শান্ত হয়ে যায়, মানে আশেপাশে কোনো গোলাগুলি নেই, একদম নীরব। মনে হচ্ছিল যে হ্যাঁ, পরিবেশ এখন স্বাভাবিক আছে। এখন বাজার তো করতে হবে, না হলে তো পেটে খাবার যাবে না। তো চাচার আব্বা যিনি ছিলেন, ওনার নাম হলো রহিম মিয়া। হ্যাঁ, সবাই রহিম বলে ডাকতেন। তো এই রহিম চিন্তা করলেন যে ঠিক আছে, এখন তো রাত 8টা বাজে, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, ছেলেপেলে সবাই আমরা না খেয়ে আছি, তাহলে আমি বাজারে যাই, তোমরা থাকো, আমার হুন্ডা আছে, মোটর সাইকেল, যাবো আর আসবো, বাজার করে নিয়ে আসবো। ওনার পরিবারের অনেকে সবাই মানা করতেন যে না, আজকে যাওয়ার দরকার নাই, চিড়ে মুড়ে যা আছে আমরা খেয়ে রাতটা পার করি, কালকে যদি সকালবেলা স্বাভাবিক থাকে তাহলে তুমি বাজারে যেও। তখন এই রহিম মিয়া বললেন যে না, সারাদিন তেমন কোনো কিছু খাওয়া হয় নাই, রাত্রে যদি ভাতটা না খাইতে পারি, ঘুমো তো হবে না সবার, আমি যাই, তোমরা থাকো। তা উনি এক প্রকার জোরাজুরি করেই ওনার মোটর সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে গেলেন। তো বাজারে যেয়ে দেখলেন একটা দোকানও খোলা নাই, সবগুলো দোকান বন্ধ। এবং তিনি যে এক্সপেক্ট করছিলেন যে একটা দোকান হয়তো বা খোলা থাকবে, সেটাও বন্ধ। তো তখন মনটা খারাপ করে, কি এর করার, মনটা খারাপ করে তিনি হুন্ডা স্টার্ট করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। তো এমতো অবস্থায় রাস্তাটা ছিল খুবই বাজে, খুবই বাজে রাস্তা, মানে হেঁটে গেলেই অবস্থা খারাপ। তো সেখানে আপনার মোটরসাইকেল নিয়ে আসতেছে, তো মোটামুটি সময় লাগতেছে, আস্তে 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 প্রায় রাত 10টা। এখনও তিনি বাড়ি পান নাই, এবং ঠিক বাসা থেকে 1 কিলোমিটার আগেই তার মোটরসাইকেলের স্টার্টটা বন্ধ হয়ে যায়। তো তিনি স্বাভাবিকভাবেই মোটরসাইকেলটা থেকে নামেন, এবং তার এক প্রকার ভয়ও করতেছিল। তখন রাত প্রায় 10টার দিকে, এই 10টার মতো অবস্থা। তো এই সময় যদি কোনো পাকিস্তানি বাহিনীরা চলে আসে, তাহলে তো তাকে মেরে ফেলবে। দুই একটা গোলাগুলির আওয়াজও শোনা যায় পাশ থেকে। তো তিনি খুব দ্রুত চেষ্টা করতেছেন বাসায় যাওয়ার জন্য, কিন্তু এই মতো অবস্থায় মোটরসাইকেলের স্টার্ট যায় বন্ধ হয়ে। তো তিনি চেষ্টা করেন স্টার্ট দেওয়ার জন্য, অনেক চেষ্টা করেন, কিন্তু পারেন না। তিনি এক প্রকার সিদ্ধান্ত নেন যে ঠিক আছে, বাকি রাস্তাটুকু আমি মোটরসাইকেল ঠেলে নিয়েই বাসায় যাব। তো তিনি স্টার্ট করেন, কিন্তু ওই যে বললাম রাস্তা এতটা খারাপ যে আপনার
হেঁটে যাইতে হলেই আপনাকে পাটা সাবধানে ফেলতে হবে, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটরসাইকেল নিয়ে তিনি আস্তে আস্তে এদিক সেদিক করে আগাতে থাকলেন। ইতিমধ্যে তিনি শুনতে পান পিছন দিক থেকে গোলাগুলির আওয়াজটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আগে মাঝে মাঝে একটা দুটো গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর যেন অনেকগুলো গোলাগুলি শব্দ শোনা যায়। মনে হচ্ছিল যে দুপক্ষ যেন গোলাগুলি করছে। তো তিনি চিন্তা করলেন, না আর এখানে থাকা ঠিক হবে না, যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। তিনি এক সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে মোটরসাইকেল নিয়ে যাইতে আমার আরও সময় লাগবে, যেহেতু রাত এখন 10টা, মোটরসাইকেল আমি এক সাইডে রেখে তালা দিয়ে আমি হেঁটে যাই, কালকে সকালে ফজরের নামাজের পরপরই এসে হুন্ডাতে নিয়ে যাব। কেননা চুরি হওয়ার সম্ভাবনা নাই, কারণ হলো যুদ্ধের রাত। তাই তিনি সাহস করে হুন্ডাটা এক সাইডে করে তালা দিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। রাত ছিল খুবই অন্ধকার, হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছিল না। কেননা তিনি কোনো টর্চ লাইটও নিয়ে যায় না, কারণ তার যেহেতু মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের যে হেডলাইটের যে আলোটা আছে সেটা দিয়ে তো তিনি চলাচল করতে পারতেন। এদিকে মোটরসাইকেল রেখে আসলেন, হাতে কোনো টর্চ লাইট নাই, অন্ধকার রাত্রে তিনি দুহাত উরুদ পরে আস্তে আস্তে বাসার দিকে আগালেন। তার গাটা কেন যেন মানে খুব ভার ভার লাগতেছিল। কিছুক্ষণ যাওয়ার পর দেখলে একটা বিড়াল তার দিকে আসতেছে, সাইড দিয়ে আসতেছে, এবং আসতে যে তাকে ক্রস কাটলো। তিনি স্বাভাবিকভাবে বিষয়টা নিলেন যে একটা বিড়াল আসতেই পারে। তিনি আরেকটু গেলেন, ওই বিড়ালটা আবার ক্রস কাটলো। প্রথমে ডান থেকে বামে গেলেন, তারপরে বাম থেকে ডানে গেলেন, তিনিও পাত্তা দিলেন না। এরপর বিড়ালটা সোজাসুজি তার পায়ের সামনে আসলো এবং এসে তাকে যেন ঠেলতেছে, মানে তাকে ডান দিকে যাওয়ার জন্য একটা প্রেশার প্রয়োগ করতেছে। বিড়াল গা ঠেলে মনে হচ্ছে যে তাকে ডান দিকে যাওয়ার জন্য একটা নির্দেশনা প্রদান করতেছে। তো তিনি খুবই বিরক্ত হলেন। এক তো যুদ্ধরাত, গোলাগুলি হচ্ছে, সাউন্ডটা আরও ধীরে ধীরে জোরে শোনা যাচ্ছে, মনে হচ্ছে কাছের দিকে আসতেছে। তো ইতিমধ্যে রাস্তাঘাটে একটা বিড়াল এরকম করতেছে, যাইতে বাধা দিচ্ছে। স্বাভাবিকভাবে তেনার খুব রাগ হয়। তিনি রাগ হয়ে না লাথি মারেন না, বিড়ালকে লাথি মারেন না, কিন্তু ওই যে পা যে ঘেঁষে আসে তখন ওই পা দিয়ে আস্তে করে সরাই দেন। হ্যাঁ, লাথি না মারে পাও যেহেতু ঘেঁষে আসে, ওই ঘেঁষে বাম দিকে জোরে সরাই দেন। তখন বিড়ালটা ছিটকে যায়, বাম দিকে ছিটকে যায়। তারপরে তিনি রাস্তাতে হাঁটা চলাচল করেন। যাইতে 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 কিছুক্ষণ পর সামনে দেখে একটা বিশাল আকৃতির মানুষ এবং বিড়ালের যে সংমিশ্রণ করলে যেরকম আকৃতি দাঁড়ায়, মানে দু পায়ে বিড়াল মানুষের মতো দাঁড়ায় আছে। মানে মুখটা বিড়ালের মুখ, পাটাও বিড়ালের পা, কিন্তু বডি স্ট্রাকচারটা আপনার মানুষের মতো। মনে হচ্ছে মানুষ দাঁড়ায় আছে, কিন্তু ভালোভাবে দেখলে দেখা যায় বিড়াল দাঁড়িয়ে আছে দু পা উঁচু করে, চোখ লাল লাল। তখন তো তিনি মনে হলো যে আকাশ থেকে নামলেন, তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলেন। তখন তার মনে হলো, আমি কি করলাম? এ তো বিড়াল, তো এটা বিড়াল না, এটা তো এক প্রকার অশরীরী আত্মা, জন্তু। আমার তো লাথি মারা ঠিক হয় নাই। তিনি প্রচণ্ড পরিমাণ ঘামতে লাগলেন। হ্যাঁ, তখন তিনি ভাবলেন যে আমি পিছনের দিকে দৌড় দিব। এরকম ভাবার মানে সিদ্ধান্ত নেওয়ার আগ মুহূর্তে ওই যে প্রাণীটা মুহূর্তের মধ্যে তার কাছে চলে আসলো, এবং কাছে যখন আসলো তখন চিন্তা করলো যে আমি এখন কি করব। মানে সে বুঝতে পারতেছেন না কি করবে। তখন তিনি চোখ বন্ধ করে মানে ছিলেন আর কি, কোনো কথা বলতেছিলেন না, যে যা হোক হোক আমি চোখ বন্ধ করব। তখন ওই প্রাণীটি বললেন, এই তুই ভয় পাস না, তুই ভয় পাস না, তুই আমার ছেলেকে বাঁচা, তুই আমার ছেলেকে বাঁচা, তুই ভয় পাস না। তখন তিনি দেখলেন কি ব্যাপার, এটা এরকমভাবে কথা বলতেছে মানুষের মতো। তিনি চোখ বন্ধ করে বললেন, আমতা আমতা গলায় বললেন, আমি কিভাবে তোমার ছেলেকে বাঁচাবো, আর তোমার ছেলেকে? তখন বললো, এত কথা বলার সময় নাই, আমি তোর কাছে আসতাম না। তোকে প্রথমে আমি আমার ছেলের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু তুই শুনলি না, তাই আমি আমার আসল রূপে আসতে বাধ্য হলাম। তুই বিশ্বাস কর, তোকে আমি কোনো ক্ষতি করবো না, তুই আমার ছেলেকে বাঁচা। যখন এরকম প্রাণীটি আকতি মিনতি করে তার কাছে অনুরোধ করলেন, তিনি তার চোখটা খুললেন, খুলে ওইরকম চেহারা দেখলেন। তো চোখটা খুলেই বললো, তুমি আমার থেকে দূরে যাও, সামনে যাওয়ারও, আমি তোমাকে ভয় পাচ্ছি। তখন সে প্রাণীটাই একটু পিছনে আগায়। তখন বলে, লোকটা বলে, মানে ওই যে রহিম বলে যে আমি তোমার ছেলেকে কিভাবে বাঁচাবো, আর আমি তো কোনো
কিছু জানিও না, তোমাদের অশরীরী আত্মা তোমরা, আমি তো কোনো কবিরাজও না, আর নামাজ কালামটাও তো ঠিক মতো করা হয় না ব্যস্ততার কারণে, আমি কিভাবে বাঁচাইতে পারি? তখন ওই প্রাণীটা বলে যে এত কথা বলার সময় নাই, তুমি দয়া করে আমার ছেলেটাকে বাঁচাও, আমার আর কোনো পথ নাই। তখন বললো যে আমি যদি তোমার সাথে যাই, তুমি যে আমাকে মেরে ফেলবে না তার গ্যারান্টি কি? তখন ওই প্রাণীটা বলতেছে, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি তোমার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, আমি ওয়াদা করতেছি আমি তোমার বিন্দুমাত্র ক্ষতি করব না, তুমি আমাকে সাহায্য করো, আমার ছেলেকে বাঁচাও, আর একটু দেরি হলে আমার ছেলে মারা যাবে। তখন তিনি দেখলেন, সাত পাঁচ না ভেবে দেখলেন যে উপায় নেই, যাইতেই হবে, আমি যদি না বলি শেষে যে আকৃতির প্রাণী যদি এখানে আমাকে মেরে ফেলে তাহলে তো আমি এখানেই গেলাম। অর্থাৎ তার কথাটা শুনি, যাই দেখি কোথায় নিয়ে যায়। তখন বললো ঠিক আছে আমি যাচ্ছি, তুমি আগে আগে যাও, আমি পিছে পিছে আসছি। তো ওই প্রাণীটি ওই যে ক্যাঙ্গারু কিভাবে হাঁটে দু পা দিয়ে, লাফিয়ে লাফিয়ে ক্যাঙ্গারু হাঁটে, ওইভাবে হাঁটা শুরু করলো। হ্যাঁ, তো রহিম মিয়াও তার পাশ পাশ যাওয়া শুরু করলো। তো তিনি রাস্তা থেকে নিচে নামলেন, নিচে নামিয়ে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। তো তিনি প্রথমে যাইতে একটা ইতস্তত বোধ করলেন, কী ব্যাপার আমাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। তখন একটু তার গতিটা একটু স্লো করলেন। তখন প্রাণীটি হাঁটতেছে আর বলতেছে, তোমার কোনো ভয় নাই, তুমি ভয় পাবে না, তুমি আমার দিকে আসতে থাকো, আমার সাথে আসতে থাকো। তখন তিনি গেলেন। সেই প্রাণীটি একটা জঙ্গল পেরিয়ে একটা খোলা মাঠে নিয়ে গেলেন। মাঠে নিয়ে যা বলতেছে যে এখানে খোঁড়ো, এখানে খোঁড়ো, আমার ছেলে আছে, ওকে বের করো, ওকে বের করো। তখন বললো, এখানে আমি খুঁড়বো মানে? আমার কাছে তো কোনো যন্ত্র নাই, আমি কিভাবে খুঁড়বো? তখন ওই প্রাণীটি বলতেছে, তুমি হাত দিয়ে খোঁড়ো, দেখো মাটি আগলা, মাটি আগলা, তুমি তাড়াতাড়ি খোঁড়ো, তাড়াতাড়ি করো। তখন তিনি মাটিতে হাত দিয়ে দেখলেন, হ্যাঁ আসলে মাটিটা আগলা। মানে কেউ মাটি এই মুহূর্তে যদি গর্তটা খোঁড়ে, গর্তটা খোঁড়ার পর আবার যদি মাটি দিয়ে ভর্তি করে দেওয়া যায়, তখন ওই মাটিটা কিন্তু তোলার জন্য কিন্তু কোনো যন্ত্র প্রয়োজন হয় না, হাত দিয়েই তোলা যায়। তো তিনি দেখলেন হ্যাঁ মাটিটা নরম, হ্যাঁ আগলা মাটি। তখন তিনি খুঁড়তে শুরু করলেন। এইভাবে হাত দাড়ি খোলার পর শক্ত একটা কিছু একটা বাজলো। তো শক্ত একটা কিছু বাজার পর তিনি ভালো করে খুঁড়ে দেখেন যে একটা কাচের বোতল। তখন ওই প্রাণী বলতেছে, তোলো তোলো, ওটা তোলো, ওটা তোলো, তুলে ফেলো। তখন ওই রহিম চাচা কি করলেন, তিনি ওই বোতলটা উঠাইলেন। উঠানোর পর দেখলেন যে বোতলের মধ্যে, সাদা বোতলের মধ্যে একটা জোনাকি পোকার মতো কোনো একটা জিনিস, হ্যাঁ আছে। জোনাকি পোকার তো আলো তো জলে নিবে, জলে নিবে, কিন্তু এর আলোটা নীল এবং এটা কন্টিনিউয়াসলি জ্বলেই আছে, নিমতেছে না, কিন্তু ধীরে ধীরে যেন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। মানে যখন যে অবস্থায় আলোটা দেখতেছে তার কিছুক্ষণ পরে মনে হচ্ছে আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। তখন ওই প্রাণীটি বলতেছে, বোতলের মুখাটা খুলো, মুখাটা খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তখন ওই যে রহিম মিয়া বোতলের মুখটা খুলে দেয়। খুলে দেওয়ার পর ওই বোতল থেকে একটা ধোঁয়া এবং একটা পাঠা পাঠা গন্ধ বেরোতে থাকে। গন্ধ এবং ধোঁয়াটা বের হয়ে মানে আস্তে আস্তে বড় হতে লাগলো, আলোটা একটু বড় হতে লাগলো, বড় হয়ে আলোটা নিভে গেল এবং ওই একটা অবয়বের আকার ধারণ করলো। ওই যে ক্যাঙ্গারু কথা বলছিলাম, ওনার বড় ওই রকম একটা আকার ধারণ করলো, কিন্তু ওনার চেয়ে একটু ছোট হবে, যেহেতু ওই প্রাণীটির ছেলে তো ছোট হয়। মানুষের মতো দেখতে, কিন্তু ওই বিড়ালের মতো পা, বিড়ালের মতো মাথা, ওই রকম প্রাণী। তো ওরকম বের হয়ে হাঁপাচ্ছে, মানে হাঁপাচ্ছে এরকমভাবে যেমন একটা মানুষকে যদি দম বন্ধ করে রাখা যায়, তখন যে কোনো প্রাণী, কিন্তু মানুষ কেন, যে কোনো প্রাণী তাকে যখন মুক্ত করা হয় তখন যেরকমভাবে নিঃশ্বাস নেয়, মনে হচ্ছিল যে অনেকক্ষণ যাবৎ তিনি নিঃশ্বাস নিতে পারছিল না, ওরকম হাঁপাচ্ছে এবং এদিক ওদিক ছোটাছুটি করতেছে। তখন ওই যে ওই জন্তুটা বলতেছে, বাবা বাবা, এই যে আমি এখানে 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 আমি এখানে আমি এখানে। তখন ওই যে বোতলে আটকা থাকা যে প্রাণীটা, উনি ওনার বাবার কাছে যায়। যাওয়ার পরে ওই বাবার পাশে দাঁড়ায়। তখন ওই যে বড় জন্তুটি বলল যে, আপনি বা তুমি আমার খুব বড় উপকার করলা, ইনি আমার ছেলে, ইনি এখন ঠিকমতো কথাই বলতে পারে না, ছোট বাচ্চা। ইনি যখন খেলাধুলা করতেছিল, আমার ছোট বাচ্চা যখন খেলাধুলা করতেছিল, তখন এই পাশের গ্রামের একটা বাচ্চা এ যেখানে খেলা করছিল সেইখান দিয়ে যায়। তো যাওয়ার সময় ভুলবশত
এর শরীরের বাতাস ওই বাচ্চার শরীরে যা লাগে এবং যাওয়ার পরে সেই রাত থেকেই বাচ্চাটাও অসুস্থ হয়ে যায়। তখন ওই বাচ্চার বাবা মা একটা কবিরাজকে খবর দেয়, বলে যে আমার বাচ্চায় অস্বাভাবিক আচরণ করতেছে, ভৌতিক ঘটনার মতো কোনো আচরণ করতেছে, আপনি একটু আসেন। তখন কবিরাজ যায়, যাওয়ার পর বুঝতে পারে না এটা জিন জাতির একটা বাতাস, যার কারণে এরকম হচ্ছে। তখন ওই কবিরাজটি তার লালিত আরও কিছু ভয়ঙ্কর রকমের কিছু আমাদের জিন প্রজাতি তার আন্ডারে কাজ করে, তাদের মাধ্যমে আমার এই বাচ্চা ছেলেটাকে তুলে নিয়ে যায়। তারপর কবিরাজ তাকে বোতলবন্দি করে এই যে এইখানে পুঁতে রাখে। তো বাবা, তুমি আমাকে খুব বড় উপকার করলে, যদি না আসতে তাহলে আর কিছুক্ষণ মুহূর্ত অতিক্রম হলেই আমার বাচ্চাটা মারা যাইত। এই এখনো ঠিকমতো কথাই বলতে পারে না। তখন বলল যে তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি আমার এত বড় উপকার করলা, আমার কাছ থেকে কি চাও বলো। তখন ওই যে রহিম বলল যে দেখো, আমি যে তোমার উপকারে আসতে পারছি এটা আমার খুব ভালো লাগতেছে, কিন্তু উপকারের বিনিময়ে আমি কোনো কিছু নিব এরকম মানুষ আমি না। আমি যদি কোনো কিছু নেই তাহলে এটা এক প্রকার স্বার্থপরতা হয়ে যাবে। আল্লাহ হয়তো বা আমার মাধ্যমে তোমার ছেলেকে উদ্ধার করিয়েছে, আমি মাত্র ওসিলা। তো আমি তোমার কোনো উপহার নিতে চাই না, আমি তোমার কাছে কোনো চাইও না। তবে একটা জিনিস চাই, সেটা হলো ভবিষ্যতে তুমি আর আমার সামনে আসবা না। হ্যাঁ, তোমাকে আমার কোনো দরকার নাই, তুমি আমার সামনে আসবা না। তখন ওই জিন, বড় জিন বললে যে তুমি যদি তোমার কখনো মনে হয় আমাকে দরকার, তাহলে তুমি আমাকে ডাকতে পারো অথবা এই জায়গায় আসলেও ডাকতে পারো। এই জায়গায় ডাকলে আমাকে স্মরণ করলে আমি চলে আসবে, তোমার উপকারে আমি ঝাঁপিয়ে পড়বো। যেহেতু তুমি আমার এত বড় উপকার করলে, আমার ছেলের জীবনটাকে তুমি সেভ করলা। তখন বলে যে না, তোমাকে আমার উপকার লাগবে না, কখনোই লাগবে না। আর উপকারের বিনিময়ে যদি উপকার নেই, তাহলে পরকালে আল্লাহ আমাকে কি প্রতিদান দিবে। যাই হোক, তোমার প্রয়োজন আমার আর কখনোই হবে না, কিন্তু তোমার কাছে অনুরোধ, ভবিষ্যতে আমার কাছে এরকমভাবে আর আসিও না, আশেপাশে থাকবা না। তখন বলে ঠিক আছে, তুমি আসলেই সত্যি একটা ভালো মানুষ, তুমি আসলে একটা পাকা ভালো মানুষ, তোমার জন্য আমার খুব দোয়া রইল। তখন বলে ঠিক আছে, তুমি এখন এই জঙ্গলটা আমাকে পার করে দাও। যেহেতু গভীর জঙ্গল, এই জঙ্গল আমার একা একা যাইতেও ভয় করবে, তবে তুমি যদি সাথে থাকো তাহলে একটু ভয় কম করবে। তোমার অবশ্যই। তখন ওরা দুজন মিলে আর ওই রহিম চাচাকে জঙ্গলটা পার করে ওই যে রাস্তা যেখান থেকে নিয়ে আসছিল ঠিক সেইখানেই পৌঁছে দেয়। দেওয়ার পর রহিম মিয়া যথারীতিভাবে বাড়ির দিকে হাঁটা শুরু করে। তখন পিছন থেকে ওই বড় জিনটি ডাক দিয়ে বলে, আরে শোনো শোনো, তুমি তোমার মোটর সাইকেল নিয়ে যাবা না? ওটা ওখানে ফেলে রেখে যাচ্ছ কেন? ওটা নিয়ে যাও। তখন রহিমে বলে না, ওটা নষ্ট হয়ে গেছে, আমি কালকে সকালে এসে নিব। তখন জিন বলতেছে যে যাও, তুমি এবার স্টার্ট করো, দেখো ঠিক হতে পারে, দেখো না ঠিক হইতে পারে তোমার। তখন রহিমের যাওয়ার পর তালাটা খোলার পর হুন্ডায় ওঠার পর তিনি তো জানে যে হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই জিনের কথা রক্ষার্থে যায়, স্টার্ট দেয়, প্রথমবারে স্টার্ট লেগে যায়। তুমি কি ব্যাপার, আমি তখন এত চেষ্টা করলাম তখন কাজ হলো না, এখন স্টার্ট নিল, কাহিনী কি? তিনি আবার স্টার্টটা বন্ধ করে দেয় চেক করার জন্য, দেখি তো আবার দিত, আবার স্টার্ট দেয়, তখন আবার স্টার্ট লেগে যায়। তখন ওই জিন বলতেছে যাও, সমস্যা নাই, আর এটা আমিই করছিলাম তোমাকে থামানোর জন্য, এছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ আমি যে আমার স্বজাতির কাছে যা সাহায্য চাবো, এই যাইতে যত সময় লাগবে ততক্ষণে আমার বাচ্চাটা মারা যাইতো, এবং গভীর রাত, আমি তো রাস্তা আশেপাশে কাউরেই খুঁজে পাচ্ছিলাম না, এবং একমাত্র বাঁচাইতে পারতো ওই ব্যক্তি কবিরাজটা, যিনি আমার ছেলেকে এখানে পুঁতে রেখেছিল। কিন্তু আমি যদি সেই কবিরাজের কাছে যেয়ে বলতাম যে আমার ছেলেকে মাফ করে দেন, মুক্তি করে দেন, তাহলে ওই কবিরাজ আমাকেও ধরে আমাকেও বন্দি করে ফেলতো, বন্দি করে হয় মেরে ফেলতো, না হলে তার গোলাম বানিয়ে রাখতো। তো সেখানে যাও আমি সাহস করিনি। ইতিমধ্যে দেখি তুমি আসতেছো, এখন তোমাকে ঠেকানো ছাড়া আমার কোনো উপায় ছিল না, যার কারণে তোমার মোটর সাইকেলের নষ্টের বিনিময়ে আমি তোমাকে ম্যানেজ করতে আর কি।
তখন রহিম মিয়া বুঝতে পারে বিষয়টা। তো রহিম মিয়ার কাছে ক্ষমা চায় যে তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সময় নষ্ট করেছি আমি। তখন রহিম মিয়া বলে না না ঠিক আছে তাহলে আমি যাই। তখন রহিম মিয়া স্টার নিয়ে বাসায় যায়। তো বাড়িতে যেয়ে তিনি ইতিমধ্যে রাত 12:30 বেজে গেছে, তার পরিবার খুবই চিন্তিত, আশেপাশে এত গোলাগুলির আওয়াজ, এখনও ওনার বাবা ফিরে না। কান্নাকাটি করা শুরু করে দিছে, গিয়ে কিছু না বিপদ তো মনে হয় হয়েছে। তো তিনি যখন বাড়িতে ঢুকলেন তখন বাড়িতে যেন একটা আনন্দ উৎসব শুরু হলো, যে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে গেল, মানে অন্যরকম একটা ফিলিংস তাদের মধ্যে, কান্নাকাটি হাসি সবই একত্রিত হচ্ছিল। তখন জিজ্ঞেস করলো যে বাবা তুমি, মানে ওই যে চাচা আমাকে গল্পটা বলছিলেন, তখন ওই চাচার বয়স ছিল সেই সময় 15 বছর হয়তো বা। তখন তারা জিজ্ঞেস করে যে তোমার এত দেরি লাগলো কেন আসতে, সমস্যা কি হলো? তখন পুরো বিস্তারিত ঘটনা তিনি শেয়ার করেন এবং পরের দিন সকালবেলা তিনি জানতে পারেন আসলেই তার এই গ্রামের অন্য একটা পাড়ায় একটা ছোট একটা মেয়ের এই সমস্যা হয়েছিল। জিনের আসর লাগছিল যেটাকে বলে। তারপর কবিরাজ নিয়ে এসে ঝাড়ফুঁক করা হয়, তারপরে তিনি ভালো হয়ে যায়। তিনি দেখেন না ঘটনাটা সত্য। এই ছিল বন্ধুরা ঘটনা। ঘটনাটা অত্যন্ত চমৎকার এবং সত্য একটা ঘটনা বন্ধুরা। ঘটনাটা এরকম ঘটনা আসলে এখন আর সচরাচর শোনা যায় না, তাই হয়তো মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু আপনি যদি আপনার পুরনো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে থাকে, তাদের কাছে শুধু জিজ্ঞাসা করবেন যে এরকম অশরীরী কোনো ঘটনা তাদের সাথে ঘটেছে কিনা। তারা নিশ্চয়ই আপনাকে, আমি এটুকু বিশ্বাস দিতে পারি, তারা নিশ্চয়ই আপনাকে তাদের লাইফে ঘটে যাওয়া কোনো না কোনো এরকম ভৌতিক ঘটনা আপনাকে শোনাতে পারবে। কারণ আগের মানুষদের প্রচণ্ড পরিমাণ সাহস ছিল এবং এই জিনিসগুলো সেই সময়টা বেশি মানুষের সামনে আসতো। তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি ঘটনাটা অনেক ভালো লেগেছে। আজকে আমি বিদায় নিতে যাচ্ছি। বিদায় নেওয়ার কালে আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভয়ঙ্কর আরও ভৌতিক ঘটনা আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। বন্ধুরা আর একটা ঘোষণা দিতে চাই, আমরা অচিরেই আমাদের স্টুডিও সেট আপটা করতে চাচ্ছি এবং সেইখানে শুধুমাত্র আপনাদের ইমেইল না, আমরা এখানে যারা আমাদের স্টুডিওতে এসে গল্পগুলো শেয়ার করতে চান তাদেরকে আমরা একটা সুযোগ তৈরি করে দিব। অবশ্যই আপনার ইমেইলে গল্প পাঠিয়ে দেন, তারপরে আমাদের বলতে পারেন যে আমরা স্টুডিওতে যে গল্পটা বলতে চাই, তারপর আপনাদেরকে আমরা ইনশিওর করব, দেন আপনারা আমাদের এখানে আসবেন, আসে গল্পটা বলবেন। তো এরকম আমরা একটা সেট আপ করতে চাচ্ছি অচিরেই। আমাদের একটা বড় প্ল্যান আছে, আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা। পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।